আজকে আমরা মাইগ্রেশন থিওরিজ এই অংশটি পড়ব। মাইগ্রেশন থিওরি পড়ার আগে আমাদের যে বিষয়টি জানতে হবে যে মাইগ্রেশন বলতে কি বোঝায়? মাইগ্রেশন এদের বাংলা হিসেবে আমরা বলতে পারি অভিবাসন বা পরিব্রাজন। Migration is a very complex phenomenon. Apart from a set of social, economic, political, and environmental factors, migration of population in any region is determined to large extent by the perception and behavior of individuals concerned. যেহেতু এটাকে আমরা যে জটিল একটা বিষয় বলছি মাইগ্রেশন, কারণ না এখানে মানুষের যে আচরণ, মানুষের যে উপলব্ধি, মানুষের বিচার বিবেচনা, এইগুলো কিন্তু মাইগ্রেশনের একটা অন্যতম বিষয়। Therefore, there is no comprehensive theory of migration, although attempts have been made from time to time to integrate migration into economic and social theory, spatial analysis and behavioral theory. যেখানে আমরা দেখছি যে এই মাইগ্রেশনের কোনো এরকম একটা কম্প্রিহেনসিভ থিওরি সেরকম নেই, কিন্তু সময় সময় বিভিন্ন তত্ত্ব এখানে এসেছে এবং সেখানে অর্থনৈতিক সামাজিক যে সমস্ত তত্ত্ব এবং বিভিন্ন আচরণবাদী যে তত্ত্ব, সেই সমস্ত তত্ত্বের সাথে একটা সমন্বয় সাধন করে মাইগ্রেশনের বিভিন্ন থিওরি সময়ে সময়ে এসেছে। আমাদের প্রথম যে মাইগ্রেশনের থিওরি, যেটা হচ্ছে র্যাভেনস্ট্রিনস লজ অফ মাইগ্রেশন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইজি র্যাভেনস্টাইন 1885 এ উনি লজ অফ মাইগ্রেশন এই বিষয়টার অবতারণা করেন। ইউজিং দ্য বার্থপ্লেস ডেটা, র্যাভেনস্টাইন identified a set of generalization which he called as law of migration. তিনি যে জন্মগত যে তথ্য, আমাদের যে সেন্সাসে যে সমস্ত বার্থ প্লেস ডেটা নেওয়া হয়, সেই বার্থ প্লেস ডেটা থেকে এই ধরনের একটা সাধারণীকরণ করেছেন মাইগ্রেশনের, সেটাই কয়েকটা মাইগ্রেশনের কিছু সূত্র সেইভাবে উনি অবতারণা করেছেন। যেরকম আমরা মাইগ্রেশন বলতে আমরা প্রথমেই যেটা জেনেছি যে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন পার্মানেন্টলি তার স্থানান্তর ঘটছে, স্থায়ী স্থানান্তর ঘটছে, তখনই তাকে কিন্তু মাইগ্রেশন আমরা বলছি। কনসার্নিং ইন্টার কান্ট্রি মাইগ্রেশন ইন ব্রিটেন ইন দ্য 19th সেঞ্চুরি, সেই সময়কার তিনি তথ্য নিয়ে ব্রিটেনের 19th সেঞ্চুরির ইন্টার কান্ট্রি মাইগ্রেশন, একটা দেশ থেকে আর একটা দেশের যে অভিবাসন হয়েছে তার তথ্য নিয়ে তিনি এই লজ অফ মাইগ্রেশন করেছিলেন। মোস্ট অফ দিস জেনারেলাইজেশন হোল্ড গুড ইভেন টুডে। এই অনেকগুলি কিন্তু আমরা এখনো সেটা আমাদের বিভিন্ন সময়ে সেটা কাজে লাগে। যে সমস্ত লজ গুলোর উনি কথা বলেছেন, সেখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি দেয়ার ইজ অ্যান ইনভার্স রিলেশন বিটুইন ডিস্টেন্স অ্যান্ড দ্য ভলিউম অফ মাইগ্রেশন। অর্থাৎ ডিস্টেন্সের সাথে যে ভলিউম অফ মাইগ্রেশন, মানে আমাদের যে যে জনসংখ্যাটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করছে আর কি, সেইটাকে বলা হচ্ছে ভলিউম অফ মাইগ্রেশন। এবং যে দূরত্বটা সে অতিক্রম করছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে দূরত্ব, তার সাথে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে। অর্থাৎ যত দূরত্ব বাড়বে এই ভলিউম অফ মাইগ্রেশন কমবে, আর যত দূরত্ব কম হবে ভলিউম অফ মাইগ্রেশন বাড়বে। মেজরিটি অফ মাইগ্রেন্টস মুভস টু শর্ট ডিস্টেন্স অনলি। বেশিরভাগ মানুষই কি হয়, খুব কম দূরত্ব হলে সেখানেই মাইগ্রেশন করতে ইচ্ছুক হয়। Migrants going long distance generally go by preference to the large centers of commerce and industry. যারা মাইগ্রেশন করছে তাদেরকে বলা হচ্ছে মাইগ্রান্টস। সেই মাইগ্রান্টস অনেক দূর দূরত্ব যখন অতিক্রম করে যাবে, তখন বিশেষত যখন বড় কোনো সেন্টারে যাচ্ছে, যেখানে ব্যবসা বাণিজ্য বা শিল্পের কাজে, ইন্ডাস্ট্রিতে
কোনো প্রেফারেন্স আছে, কোনো কাজ আছে, সেই সময়ে তারা দূরত্ব অনেক দূরে মাইগ্রেশনটা করছে। যেরকম তোমরা দেখেছো যে করোনার সময়ে, করোনা পিরিয়ডে আমরা দেখেছি যে মুম্বাই, দিল্লি, এই সমস্ত ব্যাঙ্গালোর, এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক লেবার, অনেক স্কিলড, আনস্কিলড লেবার তারা কিন্তু সেখানে মা তারা কাজের জন্য, জীবিকার জন্য সেখানে তারা মাইগ্রেশন করেছে। মাইগ্রেশন প্রসিড স্টেপ বাই স্টেপ। সেকেন্ডলি, মাইগ্রেশন টা হচ্ছে স্টেপ বাই স্টেপ, একটা স্টেপের পরে আর একটা স্টেপ যাচ্ছে। কিরকম ভাবে? দ্য ইনহ্যাবিটেন্টস অফ কান্ট্রিসাইড ফ্লক ইনটু দ্য নিয়ারবাই র্যাপিডলি গ্রোয়িং টাউন। যে সমস্ত গ্রামাঞ্চলের মানুষজন তার ঠিক পরবর্তী যে শহরটা আস্তে আস্তে গড়ে উঠছে সেখানে তারা মাইগ্রেট করছে। এই যে ভিলেজ থেকে যে এলো, সেই ভিলেজে যে তোমার গ্যাপটা তৈরি হলো, সেই গ্যাপটা আবার তার আরো দূরবর্তী কোনো মানে রিমোট কোনো ভিলেজ থেকে সেখানে আবার সেই মাইগ্রেশনটা ফিল আপ হয়ে যাচ্ছে। তাহলে that gap created by this out migration in the countryside is filled up by in migration from still remoter countryside. তাহলে সেখান থেকে ইন মাইগ্রেশন হচ্ছে আরো রিমোট কোনো কান্ট্রি সাইড থেকে ইন মাইগ্রেশন হয়ে ওই যে কান্ট্রি সাইড থেকে টাউনে এসেছিল সেই জায়গাটা ফিল আপ হচ্ছে। দ্য ইনহ্যাবিটেন্টস অফ দ্য টাউন দেন মুভ টু দ্য নিয়ার বাই আরবান সেন্টার আপ ইন দ্য হায়ারার্কি। সেই যে টাউনের যে শহরটা গ্রোয়িং টাউনের কথা বলা হলো, সেখানকার মানুষজন আবার তারপর আর তার নিকটবর্তী যে সমস্ত আরবান সেন্টার, সেই আরেকটু তোমার উচ্চ মানের যে আরবান সেন্টার, সেখানে তারা মাইগ্রেশন নিচ্ছে। নাম্বার সি, এভরি মাইগ্রেশন কারেন্ট প্রডিউসেস এ কাউন্টার কারেন্ট। প্রত্যেকটা মাইগ্রেশন স্রোতে, মাইগ্রেশনটা যে হচ্ছে, মানুষজন এক জায়গা থেকে যে আরেক জায়গায় যাচ্ছে, এটাকে স্রোতের সাথে তুলনা করা হচ্ছে, কারেন্টের সাথে তুলনা করা হচ্ছে। অর্থাৎ এই যে মাইগ্রেশন কারেন্ট সৃষ্টি হলো, তখন ঠিক তার একটা কাউন্টার কারেন্ট হবে। অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যে মানুষজন গেল, সেখান থেকে আবার আরেকটা স্রোত বিপরীতমুখী আসবে, অর্থাৎ কাউন্টার কারেন্ট সেটাকে বলা হচ্ছে। The native of the rural areas are more mobile than their counterpart in the urban areas, and the major direction of migration is from agricultural areas to the centers of industry and commerce. ন্যাচারালি আমরা দেখতে পাচ্ছি নাম্বার ডি তে যে রুরাল এরিয়া থেকে, গ্রামাঞ্চল থেকে মানুষজন বেশি মাইগ্রেট করছে। কোথায় করছে? তার পার্শ্ববর্তী যে শহরাঞ্চল, সেখানে নগর রয়েছে, সেখানে তারা মেনলি মাইগ্রেশনটা হচ্ছে। অর্থাৎ রুরাল এরিয়ার পিপলরা, গ্রামাঞ্চলের মানুষজনরা বেশি অভিবাসন করছে এবং তাদের মেজর ডাইরেকশনটা থাকছে যে এগ্রিকালচারাল এরিয়াস থেকে, মানে কৃষি যুক্ত অঞ্চল থেকে যে সমস্ত শিল্পাঞ্চল বা বাণিজ্য অঞ্চল, সেই সমস্ত অঞ্চলের দিকে মাইগ্রেশনটা ঘটছে। ফিমেলস আর মোর মোবাইল দ্যান মেল ইন দ্য কান্ট্রি অফ বার্থ, বাট মেল মোর ফ্রিকুয়েন্টলি ভেঞ্চার বিয়ন্ড। মানে মহিলারা বেশি পরিমাণে মাইগ্রেশন, মহিলাদের ক্ষেত্রে বেশি পরিমাণে মাইগ্রেশন হচ্ছে। মহিলারা বেশি মোবাইল, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় তাদের স্থানান্তর ঘটছে। কিন্তু অ্যাকচুয়ালি র্যাভেনস্টাইন যে সময়ে বলেছেন, সেই সময়ের যদি আমরা সময়টাকে দেখি, তাহলে সেখানে দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি ফিমেল মাইগ্রেশনটা হচ্ছে ম্যারেজ মাইগ্রেশন। আমাদের সমাজের যে একটা প্রথা আছে যে মেয়েদের বিবাহের পরে তারা তার শ্বশুর বাড়িতে গিয়ে তার বসতি, সেখানকার তার স্থায়ী সেটেলমেন্টটা হচ্ছে। সুতরাং তার বার্থ প্লেস থেকে সে তার যেখানে তার বিয়ে হচ্ছে, বিবাহ হচ্ছে, সেখানে গিয়ে তার স্থায়ী পার্মানেন্ট সেটেলমেন্ট হচ্ছে। সুতরাং এটা ফিমেলস মাইগ্রেশনটা এই ম্যারেজ মাইগ্রেশনের জন্য বেশি পরিমাণে প্রতিভাত হচ্ছে। আর কিন্তু মেল মাইগ্রেশন
বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে মানে যেহেতু তখনকার দিনে তো যে সমাজ ব্যবস্থা ছিল সেটা কৃষি ভিত্তিক যে সমাজ ব্যবস্থা, সেখানে তার আশেপাশে যে সমস্ত কৃষি অঞ্চল সেখানেই মানুষরা জীবিকার অর্জনের জন্য তোমার বসতি স্থাপন করতো। তার ফলে তাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার খুব একটা প্রয়োজন হতো না। কিন্তু পুরুষরা যারা মাইগ্রেশন করতো তারা মেইনলি কিন্তু তাদের জীবিকার জন্য মাইগ্রেশনটা তাদের হতো। তাই এখানে মনে হচ্ছে যেন ফিমেলসরা বেশি মাইগ্রেশন করছে। কিন্তু বর্তমানে যদি আমরা দেখব যে মেল মাইগ্রেশনটা কিন্তু খুব বেশি, কারণ মেল মাইগ্রেশনটা জব ওরিয়েন্টেড, ইকোনমিক পারপাসের উপর ভিত্তি করে বেশিরভাগ গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা তারা কি করে চাকরি সূত্রে যেখানে জব রয়েছে, যেখানে চাকরি রয়েছে, কাজ রয়েছে সেখানের দিকে তাদের যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। নাম্বার এফ এ আমরা বলছি যে মাইগ্রেশন ইজ হাইলি এজ সিলেক্টিভ where adults in the working age groups display a greater propensity to migrate. বিশেষ করে মাইগ্রেশনটা বয়স ভিত্তিক যে সিলেকশনটা হয়ে থাকে, কারণ সব বয়সের তো সব বয়সের ছেলেমেয়েরাই তো সব বয়সের মানুষজন তো আর এক জায়গা থেকে আরেক জায়গায় তার স্থানান্তর করে না। কারণ বিশেষ করে যেটা ওয়ার্কিং এজ গ্রুপ, সেই ওয়ার্কিং এজ গ্রুপের মধ্যে তারাই কিন্তু বেশি এক জায়গা থেকে অন্যত্র স্থানান্তর তারা ঘটে, তাদের হয়ে থাকে। কিন্তু মেইনলি যেটা মানে যারা ইন্ডিপেন্ডেন্ট অ্যাকচুয়ালি, আর ডিপেন্ডেন্ট যারা একদম ইয়াঙ্গার এজ গ্রুপ, একদম তোমার ওল্ড এজ গ্রুপ, এদের কিন্তু মাইগ্রেশনটা কম হচ্ছে। সুতরাং দেখতে পাচ্ছি যে ওয়ার্কিং এজ গ্রুপরাই কিন্তু বেশি পরিমাণে মাইগ্রেট করছে। ভলিউম অফ মাইগ্রেশন ইনক্রিজেস উইথ দ্য প্রসেস অফ ডাইভার্সিফিকেশন অফ দ্য ইকোনমি। এই যে মাইগ্রেশনের যে ভলিউম, যেটা মাস মাইগ্রেশন হচ্ছে, সেটা কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ করছে কোথায়, যেখানে অর্থনীতিটার বিভিন্ন প্রকারের অর্থনীতি আমরা দেখতে পাচ্ছি, ডাইভার্সিফাইড ইকোনমি যেখানে লক্ষ্য করা যায় এবং যেখানে তোমার যোগাযোগ ব্যবস্থা খুব উন্নত, সেখানে কিন্তু মাইগ্রেশনটা বেশি হচ্ছে। অর্থাৎ তোমার গ্রামাঞ্চল থেকে বা শহরাঞ্চল থেকে নগরের দিকে যখন একটা মাইগ্রেশন হওয়ার টেন্ডেন্সি থাকছে, তখন সেখানে তারা এই যে ডাইভার্সিফাইড ইকোনমি মানে বিভিন্ন ধরনের সেখানে জব অপরচুনিটি থাকবে, বিভিন্ন ধরনের কাজের সুযোগ থাকবে এবং সেখানে দ্রুত যে তোমার যোগাযোগ ব্যবস্থার জন্য কাজ করা খুব সহজ সাধ্য হয়ে ওঠে। এই সমস্ত সুবিধার দিকে লক্ষ্য রেখেই সেখানে কিন্তু মাইগ্রেশনটা হয়ে থাকে। মাইগ্রেশন অকার্স মেইনলি ডিউ টু ইকোনমিক রিজনস, মানে এই যে অভিবাসনটা হচ্ছে বা পরিব্রাজন হচ্ছে, সেটা মূলত কিন্তু অর্থনৈতিক কারণের উপর ভিত্তি করে, যেটা বলছিলাম যে জব ওরিয়েন্টেড বা তোমার চাকরি সূত্রে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গা, বা অন্যান্য ব্যবসা বাণিজ্য করার জন্য, কোনো দোকানপাট খোলার জন্য, এরকম যেখানে অপরচুনিটি রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের কাস্টমার্স রয়েছে, সেই সমস্ত জায়গায় মূলত অর্থনৈতিক কারণে মাইগ্রেশনটা হয়ে থাকছে। That migration needs to decline with increasing distance is almost a universal fact. এই যে মাইগ্রেশন এটা ডিক্লাইন করছে, যত দূরত্ব বাড়ছে তত মাইগ্রেশনটা কম হচ্ছে, এটা কিন্তু একটা মানে ইউনিভার্সাল ফ্যাক্ট, মানে সব জায়গাতেই এটা হচ্ছে। Evidences also indicate that there are generally currents and counter currents in the migration process. আমরা যদি মাইগ্রেশনের পদ্ধতিটা লক্ষ্য করি, তাহলে সেখানে দেখব যে কারেন্টস এবং কাউন্টার কারেন্টস এই দুটোই কিন্তু মাইগ্রেশন প্রসেসের মধ্যে ইনক্লুডেড। It has also been established that development and modernization promote internal migration. আমাদের যে উন্নয়ন হচ্ছে বা যেটা আধুনিকীকরণ হচ্ছে, সেই আধুনিকীকরণ, উন্নয়ন, এগুলো কিন্তু যে অভ্যন্তরীণ যে মাইগ্রেশন, তোমরা মাইগ্রেশনের বিভিন্ন টাইপস যেখানে পড়ছো সেখানে দেখেছো যে ইন্টারনাল মাইগ্রেশন, ইন্টারন্যাশনাল মাইগ্রেশন, মানে এক্সটার্নাল মাইগ্রেশন, এইরকম ধরনের মাইগ্রেশন বিভিন্ন প্রকারের আছে। তো এই অভ্যন্তরীণ যে মাইগ্রেশন, ইন্টারনাল মাইগ্রেশন, সেখানে কিন্তু তোমার এই উন্নয়ন এবং তোমার আধুনিকীকরণের জন্য এটা কিন্তু বেশি পরিমাণে ঘটে থাকছে। Several studies have proved that migration is highly age selective. এটা আমরা এর আগেই দেখলাম যে মাইগ্রেশনটা শুধুমাত্র বেশিরভাগ ক্ষেত্রে ওয়ার্কিং এজ গ্রুপে হয়ে থাকে। মাঝে মধ্যে অনেক সময়
হয়ে থাকে যারা পড়াশুনো করার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে হয়তো সেখানেই পরবর্তীতে সেটেল হয়ে গেল। কিন্তু যখন সেটেল হচ্ছে তখন সে হয়তো ওয়ার্কিং এজ গ্রুপে চলে আসছে। সেজন্য এটা ভীষণভাবে এজ সিলেক্টিভ। However, doubts have been raised concerning some of the other generalizations. কিন্তু দেখা যাচ্ছে এটা ভীষণভাবে একটা জেনারেলাইজড, এইখানে মানে অতি সাধারণীকরণ একটা করা হয়েছে, that migration occurs in different steps is rather difficult to be established. যে মাইগ্রেশনটা বিভিন্ন স্টেপ বাই স্টেপ যেটা হচ্ছে সেটা সবসময় যে ওরকম গ্রামাঞ্চল থেকে শহরে, তারপরে শহর থেকে নগরে এরকম ভাবেই যে হবে, এরকম কিন্তু নাও হতে পারে। সেটা এস্টাবলিশ করা কিন্তু খুব কঠিন। কোনো ক্ষেত্রে হয়তো হতে পারে। Similarly, though rural population in the less developed parts of the world is more mobile than its counterpart in the urban areas, migration in the economically developed countries is more likely to be urban to rural than in the opposite direction. যেটা আমরা মানে লেস ডেভেলপড কান্ট্রিতে দেখলাম যে অনুন্নত দেশগুলোতে বা উন্নয়নশীল দেশগুলোতে, অনুন্নত দেশেই বিশেষ করে, যে গ্রামাঞ্চলের মানুষরাই বেশি মোবাইল এবং তারা তার নিকটবর্তী যে শহরাঞ্চল সেখানে অর্থনৈতিক কারণের উপর ভিত্তি করে তাদের মাইগ্রেশনটা হচ্ছে। কিন্তু যদি আমরা ডেভেলপড কান্ট্রির ক্ষেত্রে দেখি বা উন্নত যে সমস্ত দেশগুলিতে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে শহর থেকে গ্রামে অর্থাৎ অপোজিট ডিরেকশনে মাইগ্রেশনটা হচ্ছে। কারণ সেখানে আরবান এরিয়ার যে কনজেশন, আরবান এরিয়াতে যে পলিউশন, এগুলোর থেকে বা আরবান এরিয়ার যে ট্রাফিক জ্যাম, এগুলোর থেকে নিস্তার পাওয়ার জন্য অনেকেই কিন্তু রুরাল এরিয়াতে, নিকটবর্তী যে রুরাল এরিয়া সেখানে বসবাস করে, এবং সেখানে যে স্পেসটা একটা ফ্যাক্টর, সেখানে অনেকখানি স্পেস নিয়ে খোলামেলা ভাবে ফাঁকা জায়গা, মানে শান্ত পরিবেশে বসবাস করার যে আনন্দ বা সুস্থ থাকা, ভালো থাকা, সেটা নির্ভর করে। আমাদের সেকেন্ড মডেল আমরা যেটা আসছে সেটা হচ্ছে গ্র্যাভিটি মডেল। One of the most important contributions of geography in the field of migration analysis is with respect to the relationship between distance and migration. এই গ্র্যাভিটি মডেল, এটা তো তোমার যে একটা মডেলের আকারে দেওয়া হয়েছে এই মাইগ্রেশনের থিওরিটাকে, সেখানে মূলত যে দূরত্বের সাথে মাইগ্রেশনের যে একটা সম্পর্ক আছে সেটাকে মানে প্রতিষ্ঠিত করার জন্য এই মডেলটার অবতারণা হয়েছে। A clear and persistent inverse relationship between the two has been established in several studies. বিভিন্ন সময়ে এটা কিন্তু এস্টাবলিশ হয়েছে যে এর সাথে একটা ব্যস্তানুপাতি সম্পর্ক রয়েছে, যেটা আমরা রাবিনস্টিনস লজ অফ মাইগ্রেশনও দেখেছি। Gravity model based on Newton's law of gravitation goes one step further and states that the volume of migration between any two interacting centers is the function of not only distance between them but also their population size. এখানে যে গ্র্যাভিটি মডেলটা যে তৈরি হয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি নিউটনের ল অফ গ্র্যাভিটেশনের উপর ভিত্তি করে এই মডেলটা তৈরি হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে যে ভলিউম অফ মাইগ্রেশন বা যে জনসংখ্যাটা, যে জনগণটা এক জায়গা থেকে অন্য জায়গায় মাইগ্রেট হচ্ছে, যে এই যে দুটি যেখান থেকে মানে উৎস অঞ্চল এবং যেখানে যাচ্ছে সেই জায়গাটা, দুটো জায়গার মধ্যে যে দূরত্ব, এই টু ইন্টারঅ্যাক্টিং সেন্টার্স এর মধ্যে দূরত্ব, শুধুমাত্র যে এই দূরত্বর সাথে মাইগ্রেশনের সম্পর্ক নেই, এই দুটি সেন্টারের যে পপুলেশন সাইজ, জনসংখ্যার যে আয়তন, তার উপরও কিন্তু নির্ভর করছে মাইগ্রেশন টা কিরকম ভাবে হবে, কতটা পরিমাণ বা কিরকম তার ইন্টেন্সিটিটা কিরকম হবে। তাহলে দূরত্ব এবং পপুলেশন সাইজ, ডিস্টেন্স অ্যান্ড পপুলেশন সাইজ is important. In other words, migration is directly proportional to the product of their population size and inversely proportional to the square of the distance separating them. এখানে দেখা যাচ্ছে যে সমস্ত জায়গায় মানে পপুলেশন সাইজটা বেশি, সেখানে মাইগ্রেশনটা বেশি। যত পপুলেশন সাইজ বেশি হবে, মাইগ্রেশন সেখান থেকে বেশি হচ্ছে। আর দূরত্ব যত বেশি হচ্ছে, অর্থাৎ মাইগ্রেশনের সাথে পপুলেশন সাইজের একটা তোমার প্রপোর্শনাল ওয়েতে
হচ্ছে। এটাও যতটা বাড়ছে ওটা সমানুপাতি হারে হচ্ছে। কিন্তু তোমার ডিসট্যান্সটা সাথে মাইগ্রেশনটা সেটা কিন্তু ব্যস্তানুপাতি শুধু না, সেখানে স্কোয়ার অফ দ্য ডিসট্যান্স, যে দূরত্ব তার যদি আমরা বর্গ করি, হ্যাঁ, সেই বর্গের ব্যস্তানুপাতি সম্পর্ক রয়েছে। The model was initially proposed by the exponents of social physics in the 19th century and was later revived in the middle of the 20th century. প্রথম দিকে এটা তোমার এতে 19th সেঞ্চুরিতে সোশ্যাল ফিজিক্স তারা এটা বলেছিলেন, পরবর্তীকালে সেটা মিডল অফ দ্য 20th সেঞ্চুরিতে এটা আরো রিভাইভ করে বা আরো পরিণত হয় আর কি। The index of migration between two centers according to this model can be expressed as follows. এখানে আমরা যে দুটো দেখছি, মানে এমআই হচ্ছে মাইগ্রেশন ইন্ডেক্স, এখানে কে হচ্ছে কনস্ট্যান্ট, আর তোমার এটা হচ্ছে ইনটু P1 হচ্ছে মানে কোন একটা সেন্টারের পপুলেশন, আর P2 হচ্ছে আর একটা সেন্টারের পপুলেশন, ডি হচ্ছে এই দুটো P1 আর P2 এর মধ্যে ডিসটেন্স। এটাকে আরো স্পেসিফিক ভাবে বলতে গেলে আমরা অনেক সময় বলি এমআই হচ্ছে মাইগ্রেশন ইন্ডেক্স, আইজে, এখানে আইজে এর কথা মানে আই আর জে এই দুটো সেন্টার, টু সেন্টারস, আইএথ সেন্টার আর জেএথ সেন্টার, এই দুটো সেন্টারের মধ্যে আমরা মাইগ্রেশন ইন্ডেক্স বের করছি। সেখানে কে কনস্ট্যান্ট, তার সাথে আইএথ সেন্টারের পপুলেশন ইনটু জেথ সেন্টারের পপুলেশন ডিভাইডেড বাই যে এই আই আর জে এর মধ্যে যে দূরত্ব তার বর্গ। এইভাবে কিন্তু এই মডেলের যে সূত্রটা সেইভাবে এটাকে ডিনোট করছে। Besides, in the area of migration analysis, the model has been used to account for a wide variety of flow patterns in human geography, like telephone traffic, passenger movements, commodity flows, etc. মানে এটা ছাড়া, এই যে মাইগ্রেশন অ্যানালিসিস ছাড়াও এই মডেলটা কিন্তু আরো অন্যান্য ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, যেরকম তোমার হিউম্যান জিওগ্রাফি বিভিন্ন যে ফ্লো প্যাটার্ন আমরা দেখিয়ে থাকি, যেরকম টেলিফোন ট্রাফিক, প্যাসেঞ্জার মুভমেন্টস, এক জায়গা থেকে আরেক জায়গায় প্যাসেঞ্জার কত প্যাসেঞ্জার যাওয়া আসা করছে, কমোডিটি কিভাবে ফ্লো করছে, সেটার ক্ষেত্রেও এই মডেলটা কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। Rayleigh, who had first applied the law of gravitation in 1929 to the retail trade of a city center. প্রথম এটা রেলে এই মডেলটার অবতারণা করেছিলেন, সেজন্য এটার নাম রেলে মডেলও বলা হয়, known as the Rayleigh's law of retail gravitation। যেহেতু রিটেল ট্রেডের উপরে কোন একটা নগরের যে বাণিজ্য তার উপর ভিত্তি করে এই মডেলটার অবতারণা হয়েছে। The model states that a city attracts a retail trade from an individual customer located in its hinterland in proportion to its size and in inverse proportion to the square of the distance separating the individual from the city center. এই রেলে তার এই গ্র্যাভিটি মডেলে রিটেল গ্র্যাভিটেশনে ল অফ রিটেল গ্র্যাভিটেশনে বোঝাতে চাইছেন যে কোন একটা রিটেল ট্রেড তার যে কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করবে তার পার্শ্ববর্তী যে পশ্চাৎভূমি থেকে, সেখানে তার যে পশ্চাৎভূমিতে যে পপুলেশন সাইজ সেটা যত বেশি বড় হবে তত তার কাস্টমার বেশি হবে, তত কাস্টমার সেটা আসবে, আর যত দূরত্ব বেশি হবে সেই হিন্টারল্যান্ডে তত কিন্তু তোমার এটা কাস্টমারটা কমে যাবে। ডিস্টেন্স যত বেশি হচ্ছে সিটি সেন্টার থেকে তত কিন্তু মাইগ্রেশনটা কম হচ্ছে। John Q. Stewart, an American astrophysicist in 1947, also pointed that there exists an isomorphic relationship between these concepts and Newton's law of gravitation. In 1949, G.K. Giff, an economist, used this empirical generalization in his principle of least effort in human behavior while explaining the movement of people between two centers. এখানে আমরা দেখতে পাচ্ছি স্টিওয়ার্ট এবং জিকে জিফ তারাও এই মডেলটার ব্যবহার করেছেন, বিশেষ করে জিকে জিফের যে লিস্ট এফর্ট, হ্যাঁ, যেটা মানুষের সব থেকে কম প্রচেষ্টা, মানুষের বিহেভিয়ারে আমরা সবসময় তো চাই যে কম
সব থেকে কম প্রচেষ্টায় আমরা কিভাবে কোনো একটা কাজ সম্পন্ন করব বা কোনো একটা মাইগ্রেশন হবে, যেখানে খুব বেশি হার্ডল আছে সেই জায়গায় মাইগ্রেশন করতে অনেকেই পছন্দ চাইবে না, যদি না কোনো বাধ্যবাধকতা থাকে। আর এমনি স্বেচ্ছায় বা নিজের প্রয়োজনের ভিত্তিতে মানুষ চাইবে যেখানে খুব অল্প প্রচেষ্টায় সেখানে যাওয়া সম্ভব হবে বা সেখানে বসতি স্থাপন সম্ভব। Later, using the basic principles of gravity model, Stewart and Wernz developed the concept of population potential. এইটার উপর ভিত্তি করে পরবর্তীকালে স্টিওয়ার্ট অ্যান্ড ওয়ার্নস তারা পপুলেশন পোটেনশিয়াল এই ধারণার অবতারণা করেছেন। Population potential of an urban center is the potential exerted on it by a series of centers in the region. একটা জনসংখ্যার কতটা সম্ভাবনা আছে, কতটা তার মধ্যে মানে তার সম্ভাবনাটা বেশি রয়েছে, সেটা নির্ভর করছে তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে যে সেন্টার্স গুলো রয়েছে তার যে পোটেনশিয়ালিটি, সেই সমস্ত পপুলেশনের কতটা সক্ষমতা রয়েছে তার উপর ভিত্তি করে পপুলেশন পোটেনশিয়াল মডেলটা তারা তৈরি করেন। ইট ইজ ওয়ার্কড আউট ইন দ্য ফলোইং ম্যানার। কিভাবে এটা কাজ করছে, যে হোয়ার পিপিআই, যেটা হচ্ছে পিপিআই মানে পপুলেশন পোটেনশিয়াল, ইজ দ্য পপুলেশন পোটেনশিয়াল অফ এ সেন্টার আই, and pi is the population of the jth center, and dij is the distance separating I from j. Thus, population potential exerted on point I equals the sum of the ratios of the population of points j to k minus 1 to the distance between point I and all the points j to k minus I. এই যে আরো ওই রিজিয়নে যতগুলো সেন্টার্স আছে সেই সেন্টার্স এর মধ্যে যে দূরত্ব, তার উপর ভিত্তি করে তার যে আনুপাতিক যে সম্পর্ক, সেটার উপর ভিত্তি করে পপুলেশন পোটেনশিয়াল টা তৈরি হয়েছে। The concept of population potential depicts the average access to population and as such summarizes very simply the changing gravity of a population distribution. জনসংখ্যার যে বন্টন সেটা কিরকম ভাবে তার যে টেন্ডস, তার যে ট্রেন্ডসটা, পপুলেশন বন্টনের যে ট্রেন্ডস বা পপুলেশনের যে সক্ষমতা রয়েছে বা পপুলেশনটা কতখানি পোটেনশিয়াল, সেইটার উপরে যে পপুলেশনের মধ্যে তার একটা অ্যাভারেজ অ্যাক্সেস আছে, যেখানে আমরা সেই মানে সেই জায়গা পর্যন্ত, সেই জনসংখ্যা পর্যন্ত পৌঁছতে পারবে সেই ধারণাটা, সেই ডিস্ট্রিবিউশন সম্পর্কে তার যে ট্রেন্ডসটার যে পরিবর্তন হচ্ছে সেটার একটা সামারি এখানে আমরা পাচ্ছি। গ্র্যাভিটি মডেল লেটার অ্যাট্রাক্টেড সিভিয়ার ক্রিটিসিজম, এটার অনেক সমালোচনা হয়েছে। ডাউটস হ্যাভ বিন রেজড রিগার্ডিং দ্য ভ্যালিডিটি অফ দ্য পপুলেশন সাইজ, যে এই যে জনসংখ্যার যে সাইজের কথা বলা হলো সেইটা নিয়ে কিন্তু একটা ডাউট রয়েছে অ্যাজ এ পোটেনশিয়াল ফোর্স ফর অ্যাট্রাকশন। এইটা কিন্তু যেহেতু পপুলেশন সাইজটা একটা ম্যাটার, কিন্তু সেইটার কতটা ভ্যালিডিটি আছে সেটা একটা দেখা। ইউজ অফ সিম্পল লিনিয়ার ডিস্টেন্স রাদার দেন ডিস্টেন্স মেজার্ড ইন টার্মস অফ ট্রান্সপোর্ট রুটস অ্যান্ড ফেসিলিটিস, frequency of movement and cost of transport is another weak point of the model. আমরা এখানে কি করছি, দুটো সেন্টারের মধ্যে লিনিয়ার ডিস্টেন্স, রৈখিক দূরত্ব ব্যবহার করা হচ্ছে গ্র্যাভিটি মডেলে, কিন্তু অ্যাকচুয়ালি তো এই রৈখিক দূরত্বের উপর নির্ভর করে সবসময় আমরা দূরত্বটাকে নির্দেশ করি না। অনেক সময় অনেক বেশি দূরত্ব, কিন্তু সেখানে যদি ট্রান্সপোর্ট রুটস ভালো থাকে, ফেসিলিটিস থাকে, বা সেখানে ফ্রিকোয়েন্সি মুভমেন্টের যে ফ্রিকোয়েন্সি থাকে, কস্ট অফ ট্রান্সপোর্টটা কম থাকে, সেগুলো কিন্তু এই দুটো সেন্টারের দূরত্বকে প্রভাবিত করে। শুধুমাত্র রৈখিক দূরত্বটা কিন্তু বিষয় হতে পারে না। ফার্দার, দ্য মডেল ট্রিটস অল দ্য মাইগ্রেন্টস অ্যাজ ওয়ান হোমোজিনিয়াস গ্রুপ and fails to explain the age and sex selectivity of migration. এখানে যে পপুলেশন সাইজের কথা বলা হচ্ছে P1 into P2 যেটা বলা হচ্ছে,
সেখানে কিন্তু পুরো পপুলেশনটাকে নেওয়া হচ্ছে। দুটো সেন্টারেরই পুরো পপুলেশনকে নেওয়া হচ্ছে। কিন্তু পুরো পপুলেশন তো মাইগ্রেশনের সাথে যুক্ত নয়। কারণ আমরা এর আগেই দেখেছি যে পপুলেশন ইজ হাইলি এজ সিলেক্টিভ। সেখানে ওয়ার্কিং এজ গ্রুপরাই মাইগ্রেশন ঘটাচ্ছে। সেখানে তোমার আ মা যেটা ডিপেন্ডেন্ট এজ গ্রুপ, যেটা ইয়াঙ্গার বা ওল্ডার এজ গ্রুপ এরা কিন্তু মাইগ্রেশনের সাথে অতটা যুক্ত থাকছে না। কিন্তু এখানে সবটাকে ইনকর্পোরেট করা হয়ে গেল। সেটা তো রেজাল্টটা সেখানে সঠিক আসছে না। প্লাস এখানে মাইগ্রেশন দেশের অনেক ক্ষেত্রেই সেক্স সিলেক্টিভ। সেক্স সিলেক্টিভ মানে অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে একেকটা জায়গায় মেল মাইগ্রেশন বেশি হচ্ছে। সেখানে ফিমেল মাইগ্রেশন হয়তো খুবই কম। তাহলে কিন্তু সকলকেই যেহেতু একসাথে ধরে নেওয়া হচ্ছে, সেখানেও ফল্টি রেজাল্ট আসতে পারে। It has therefore been suggested that the model is too simple to account for a complex phenomenon like migration. মাইগ্রেশনটা যেহেতু একটা জটিল বিষয়, সেখানটাকে এতটা সাধারণীকরণ করা বোধহয় খুব একটা ঠিক নয়। According to P.J. Taylor, the model is based on a crude analogy with Newton's laws of gravitation, having no theoretical basis in social sciences. মাইগ্রেশনটা যেহেতু জনসংখ্যার একটা বিষয়, যেখানে পপুলেশন জিওগ্রাফি এন্ড সোশ্যাল সায়েন্স, হ্যাঁ, সেই সমাজ বিজ্ঞানের বিষয়, সেখানে নিউটনের ল অফ গ্র্যাভিটেশনের উপর ভিত্তি করে একটা মাইগ্রেশন মডেল, গ্র্যাভিটি মডেল তৈরি করাটা খুব একটা সঠিক বিবেচনা নয়। সেখানে সমাজবিজ্ঞানের যে সমস্ত তত্ত্ব আছে, সেই সমাজবিজ্ঞানের তত্ত্বেরও সাহায্য এখানে নেওয়া দরকার ছিল। Subsequently, the model has been modified for maximum applicability to the study of various forms of flow patterns. কিন্তু পরবর্তীকালে এই মডেলটা বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়েছে বিভিন্ন ফ্লো প্যাটার্ন অনুযায়ী, ফ্লো প্যাটার্নকে দেখানোর জন্য। These modifications relate to the introduction of some weights to the population size and use of distance in social and economic rather than geometric terms. সেখানে তোমার পপুলেশন সাইজকে একটা ওয়েট দেওয়া হয়েছে। সেখানে কিছু মানে যেরকম আমরা পপুলেশন সাইজ রয়েছে তার একটা ওয়েট মানে ওয়েটেজ যে দেওয়া আরকি, সেই ওয়েটেজ দিয়ে পপুলেশন সাইজটাকে ডিনোট করে, এবং যে ডিসট্যান্স বা দূরত্বটাকে যেটা জিওমেট্রিক টার্মস এ না দেখে সেটা সামাজিক এবং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সেটা দেখা হচ্ছে। স্টফার introduced one such modifications in 1940. স্টফার 1940 তে এরকম ধরনের একটা মডিফিকেশনস করেছেন। এরপরেই আমরা স্টফার্স থিওরি অফ মোবিলিটি সেটা আমরা পড়বো।